হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখো, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আমি টাকা পয়সা কিছুই চাই না, আমি শুধু তোমাকেই চাই। রাত থেকেই তোমার স্থান আমার কাছে সবার উপরে হয়ে গেছে। আমি তো সত্যিই খুব ভালোবাসি। আই লাভ ইউ সোনা। না, এভাবে ওকে আপন করে নিলে ভালোবাসা সস্তা মনে হয়ে যাবে। এত সহজে মেনে নেবো না। আমার ভালোবাসা রিপাতের মতো না যে চাইলে যে কেউ পেয়ে যাবে। রাসেল কথাটা বলেই বাড়ির বাইরে চলে আসে। এদিকে রিমি সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে। জানো, যতই অপমান অত্যাচার করো না কেন, আমি তোমার পিছু কোনোদিন ছাড়ছি না। আমার বাবুর আব্বু তোমাকে বানিয়েই ছাড়বো। রিমি কথাটা বলেই বাড়ির ভিতরে আসে। ওর বাবা মা চা খাচ্ছে আর টিভিতে খবর দেখছে। রিমির বাবা সেই খবর দেখে রিমি, মা, টিভিতে খবরটা দেখো। মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? তবে তুমি যাই বলো না কেন, মেয়েটা একদম ঠিক একটা কাজ করেছে। এখন বুঝবে বেঁচে থাকার মজাটা কত। সেটাই। আরো মজার খবর কি জানো? এই সবগুলো মেয়েকে উদ্ধার করতে পুলিশকে সাহায্য করেছে আমার বাড়ির সিকিউরিটি গার্ড রাসেল। ছেলেটা আসলেই অনেক ভালো, তাই তো রিমির সাথে সাথে থাকতে দিয়েছি। এখন তো দেখলাম রাসেল অনেক সাহসীও বটে। এইভাবে রিমির বাবা মা কথা বলছে। আর সেই সব শুনে রিমির কাছে যেন রাসেলের প্রতি সম্মানটা আরো বেড়ে যায়। রাসেলের নামটা যেন রিমির বুকে একদম গেঁথে যায়। এদিকে মিমি বাড়ির বাইরে এসে দেখে রানা ফেরি নিয়ে দাঁড়িয়ে আছে। মিমি রাগে ফুঁসতে ফুঁসতে ওর কাছে আসে। ওই, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, সেই কালকে থেকে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছিস। আমি কতবার বলবো, তোর সাথে আমার কোনোভাবেই যায় না। কেন যাবে না? তুমি চাইলেই যাবে। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা কেন বোঝো না? দেখ, আমি চাইলে কি হবে, তোকে আমার সাথে সমাজ মেনে নিবে না। এই সমাজে আমাদের একটা সম্মান আছে না? তুই কি চাস তোর আর আমার কারণে আমার বাবার তিলে তিলে গড়ে তোলা সম্মানটা নষ্ট হয়ে যাক? দেখো, আমি সেটা কোনোদিনও চাইবো না। আর ভালোবেসে সংসার করবো আমি আর তুমি, সেখানেই সমাজ কি করবে? তোর মাথা পাগল হয়ে গেছে, তোকে বুঝিয়ে কিছু হবে না। থাক তুই, আমি গেলাম। আরে জান, যাও যাও। ভালো তো আমাকে বাসতেই হবে, তুমি যতই মানা করো না কেন। আমাকে তোর ভালোবাসতেই হবে। এদিকে মিমি সোজা রুমে এসে ভাবতে ভাবতে রিমির নাম্বারটা বের করে কল দেয়। দোস্ত, তোর এই বডিগার্ডটা কি যন্ত্রণা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এখন ও তো কিছুই মানছে না। ভালোবাসি বলে বলে আমাকে পাগল করে মারতেছে। বাড়ির সামনে সে কালকে থেকে দাঁড়িয়ে আছে। আরে আমি বলি কি, তুই বেচারার প্রেমের প্রস্তাবটা মেনে নে। ওই সত্যিই তোকে মনে হয় অনেক বেশি ভালোবাসে। না হলে কি আর বাড়ির সামনে এত বিপদ আছে জেনেও দাঁড়িয়ে থাকে? তুই ওই ছোট লোকের সাথে প্রেম করতে বলতেছিস? ও, বুঝেছি। আমি ধনী ছেলেকে পাবো বলে তোর হিংসা হয়। তোর কপালে তো তোর ওই কোনো এক ভাদাইমা মামাতো ভাই জুটবে বলে। তোকে দেখে আমার হিংসা করতে বয়ে গেছে। আমি তো রাসেলের প্রেমে পড়ে গেছি। এখন মামাতো ভাইয়ের কথা ভাবে কে? কি, তুই রাসেলকে ভালোবেসে ফেলেছিস? এই ঘটনা আবার কবে থেকে শুরু হলো শুনি? কালকে রাত থেকে আমি ওকে ভালোবেসে ফেলেছি। ওর সম্মান এখন আমার কাছে সবার উপরে। আমি ঘটনা বুঝলাম না। রাসেল বাঁচিয়েছে 20টা মেয়ের জীবন, সেখানে তোর বয়ফ্রেন্ড হলো তাদের লিডার। তাহলে রাসেলের প্রতি তো রাগ হওয়ার পরিবর্তে ভালোবাসা আসলো কিভাবে? সেটাই তো, এখন ওই কাজের পর থেকে রাসেল আমার কাছে সব থেকে সম্মানীয় হয়ে গেছে। আমি জানি আমাকে ওর মতো করে কেউ ভালোবাসবে না। কী ঘটনা হলো, ওই তো আমার ভালোবাসা মেনে নেয়নি। নিবিনি কোনো একদিন? তাহলে তো দেখছি আমাকে ফেরিওয়ালাকে ভালোবাসতে হবে। বান্ধবী যদি এত ধনী হয়ে বাড়ির সিকিউরিটি গার্ডকে আপন করতে পারে, তাহলে আমি কোথাকার কি? দেখি পাগলটা কি করে। বাই। রিমি ফোনটা রেখে বারান্দায় এসে দেখে রানা এখনও সেখানেই দাঁড়িয়ে আছে আর হাত ছোড়াছুড়ি করছে, মশা তাড়াইতেছে। মিমি তাড়াতাড়ি রানার কাছে আসে। তোর কি নিজের প্রতি কোনো মায়া নাই? হ্যাঁ, এমন মশার কামড় খেয়েও এখানে পড়ে আছিস। আবার বিকেলে বাবা তোকে অনেক বকাবকিও করেছে শুনলাম। আরে এইসব কথা শুনে আমার খারাপ লাগলেও না, তোমার এই চাঁদ মুখটা দেখলেই কেমন জানি আমার মনের সকল কষ্ট ভুলে যায়। তুই আমাকে এত ভালো কেন বাসিস? আমি যে তোর ভালোবাসার যোগ্য না।
আমার মনে হলো ধনী ছেলেদের ভালোবাসা তো মতো গরিবদের জন্য না। আরে এখন তুমি হয়তো টাকার মোহে ধনী ছেলেদের জীবনসঙ্গী হিসেবে চাও, তবে আমার ভালোবাসা ধীরে ধীরে তোমার মনের এই মিথ্যে আশাকে বদলে দেবে। তোমার মনে আমার প্রেমের ফুল ফুটাবে। আচ্ছা, তুই যে আমাকে ভালোবাসিস সেটা মনে করলেই কি তোর পেটে ক্ষুধা লাগে না? সেই কালকে থেকে দাঁড়িয়ে আছিস, খাবার খেয়েছিস? না, আমি ভালো কিছুই খাইনি। দূরে গেলে তুমি যদি আমাকে দেখতে না পেয়ে মনে করো আমি তোমার জন্য পাগল না? হয়েছে, আর বলতে হবে না। আমি তোর জন্য খাবার নিয়ে আসি, তুই এখানেই থাক, কিন্তু কোথাও যাস না। আচ্ছা যাও, আমি কোথাও যাব না। মিমি গিয়ে রান্নার জন্য বাড়ির ভেতর থেকে খাবার নিয়ে আসে। রানা মন ভরে খাবার খেয়ে নেয়, আর মিমির মুখে দিলে মিমি খায় না। কেমন জানি লাগে, তবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আমি যে তোকে অনেক ভালোবেসে ফেলেছি। আসলে রে, ভালোবাসা ধনী গরিব কোনো ভেদাভেদ মানে না। যার সঙ্গে যার ভাব, তার সঙ্গে তার প্রেম। সত্যি তুমি আমাকে ভালোবাসো? হুম, আমি তোমাকে অনেক ভালোবাসি। তবে এখনই ফেরিওয়ালা বাদ দিয়ে অন্য কিছু করো, যেন আমি আমার বাবার সামনে তোমাকে বুক ফুলিয়ে দাঁড় করাতে পারি। আচ্ছা জান, তুমি বলেছ আর আমি এটা করব না, এটা কি কখনো হয়? তোমার জন্য একটু কষ্ট তো করতেই হবে, তবে মনে রেখো আমাকে ভালোবেসে তুমি ঠকনি। এভাবে দুজন অনেক কথা বলে। এদিকে মিমি ভিতরে চলে আসে, আর রানা সেখান থেকে চলে আসে বাড়িতে। এসে দেখে রাসেল পায়ের উপরে পা তুলে টিভি দেখছে। রানাকে খুশি মনে দেখে জিজ্ঞেস করে, কিরে মামা, ঘটনা কি? তোর মুখটা দেখছি চাঁদের আলোর না ঝকঝক করতেছে। হুম হুম। আরে মামা, ঘটনা তো ঘটে গেছে। মিমি আমাকে ভালোবেসে ফেলেছে। তোর জ্যোতিষগিরি সত্যি কাজে লেগেছে। মামা, ট্রিট কিন্তু দিতে হবে, নাহলে আমি কিন্তু আবার জ্যোতিষের ক্ষমতা দেখামু। তাহলে তোদের প্রেম গেল কামছে। আরে বন্ধু, তুই এত সুন্দর একটা কামের কাম করে দিছিস, আর আমি ট্রিট দিব না সেটা কি হয়? আমি তোকে কালকেই ট্রিট দিব। সেটা না হয় দিস, কিন্তু কথা হলো গিয়ে শালার পুলিশের লোক আবার নামটা খবরের কাগজে সুন্দর করে কেন লিখে দিছে? এখন বাড়ির লোকেরা কইতেছে আমি নাকি এখনো সেই মারামারি নিয়েই থাকি। আরে বন্ধু, একটা কথা আছে না, বিড়াল যতই পোষা হোক না কেন সামনে দুধ দেখলে চুমুক দিবেই। তুইও তেমন। শালা হারামি, তুই আমাকে বিড়ালের সাথে তুলনা করিস? আচ্ছা বাদ দে এসব, তোর প্রেম তো হয়েই গেল। বন্ধু, প্রেম হয়ে তো আরেক ঝামেলায় পড়লাম। এখন মহারানীর হুকুম, এখন থেকে ফেরিওয়ালা হয়ে না থেকে ভালো কিছু করতে হবে, না হলে আমার আবার খবর করে ছাড়বে। মামা, তুই তো ফাইসে গেছো মাইন্ড কা চিপায়। এখন তাহলে একটা জব নিয়ে নে, তোর বাবাকে বলে, যেন সবাই বোঝে তুই সাধারণ স্টাফ। বুদ্ধিটা তুই খারাপ দিস নাই। ওকে, তাহলে এমনটা কালকেই করব। ওকে মামা, আমি ফ্রেশ হয়ে আসি। আজকের খেতে হবে না, কেননা মহারানী নিজেই খাবার এনে দিছিল। বাবা, বিয়ের আগেই শ্বশুরবাড়ির আদর পেতে শুরু করেছিস দেখছি। না জানি বিয়ের পর আরো কত কি পাবি। এভাবে দুই বন্ধু আরও অনেক কথা বলে। রাতে ঘুমানোর জন্য যায়। এদিকে রেমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই যেন ওর দু চোখে ঘুম আসতেছে না। তুমি কি জাদু করেছো? আমার দুই চোখে যে কিছুতেই ঘুম আসছে না। তোমার ওই মুখে কি আছে? আমি চোখ বন্ধ করলেই সেই তোমার মুখটা ভেসে ওঠে। রিমি বিছানায় শুয়ে এমন করে নিজে নিজেই কথা বলছে আর হাসতেছে। বাইরে দিয়ে যাওয়ার সময় মিসেস শাহিদা চৌধুরী মেয়ের এমন কাহিনী দেখে ভাবে, কি ব্যাপার, মেয়ে আমার পাগল টাগল হয়ে গেল নাকি? এভাবে একা একাই হাসতেছে কেন? না, ওর বাবাকে কথাটা জানাতেই হবে। তারপর মিসেস চৌধুরী তাড়াতাড়ি রুমে এসে দেখে রিমির বাবা শুয়ে পড়েছে, তাই তাকে ডেকে বলে, ও গো, আমাদের এ কি সর্বনাশ হলো গো, আমাদের সুখের সংসারে। রিমির এমন কাণ্ড দেখে মিস্টার চৌধুরী লাফ দিয়ে শো থেকে উঠে বসে বলে, এই রিমির মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? রাতের বেলা কি শুরু করেছো এসব, হ্যাঁ? পাগল আমি হইনি গো, পাগল হয়েছে তোমার মেয়ে। আমি আসার সময় দেখলাম তুমি একা একাই কথা বলতেছে আর হাসতেছে। কি বলো? রিমিকে আবার ভূত ধরলো না তো? চলো তো একটু দেখে আসি আসলে ঘটনাটা কি। তাড়াতাড়ি চলো, আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো গো। এইভাবে কথা বলতে বলতে ওরা দুজন রিমির ঘরে চলে আসে, আর দরজা দাঁড়িয়ে সেম কাহিনীটাই দেখে। তাই মিস্টার চৌধুরী রিমিকে ডেকে বলে, এই রিমি, তোর কি হচ্ছে? এমন করে হাসতেছিস কেন? তোর আবার কোনো ভূত প্রেত ভর করলো নাকি? রিমি ওর বাবার কথা শুনে তাদের দিকে তাকিয়ে আরও একটু ভয় পাইয়ে দেবার জন্য ইচ্ছে করেই বলে, ওই তোমরা কারা, হ্যাঁ?
এত রাতে এখানে কেন এসেছো? তোমাদের ঘাড় আমি মটকে নিব। ওগো, তুমি তাড়াতাড়ি কবিরাজকে খবর দাও, না হলে আমার মেয়ে কিন্তু গেল। মায়ের এমন কথা শুনে রিমি ফিক করে হেসে দেয়। সেটা দেখে তারা আরও ভয় পেয়ে যায়। আম্মু, আব্বু, তোমরা এসব কি বলছো? হ্যাঁ, আমার তো কিছুই হয়নি। আমার একটা কথা মনে পড়তে হাসতেছিলাম, আর সেটাই তোমরা দেখেছো। আর কিছুই হয়নি। সত্যি বলছিস মা, তোর কিছুই হয়নি? আর মা, এমন করিস না, আমরা সত্যি অনেকটা ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আরে, এত ভয় পেলে কি চলবে নাকি বলো? আমার তো এখন কত রূপ ধরার বয়স, তাই না? ওগো, আমার মনে হয় না এটা রিমি কথা বলছে। আমার তো মনে হচ্ছে রিমির শরীরে কোনো পেতনি আঁচড় করেছে। এই তুমি থামো তো, এমনিতেই মেয়ের চিন্তায় আমার ভালো লাগছে না। রিমি, তোর কি আসলে ভূত ধরেছে? আব্বু, আমি তোমাদের সাথে মজা করলাম। সত্যি আমার কিছু হয়নি। তবে ও যদি আমার না হয়, তাহলে সত্যি আমি ভূত হয়ে যাব। মেয়ে মানুষ তো কখনো ভূত হয় না, মেয়েরা সব সময় হয়ে গিয়ে হলো ভূতনি। রিমি তো মায়ের এমন কাণ্ড দেখে হাসি যেন থামাতেই পারছে না। অনেক কষ্টে যেন হাসিতে আটকে রেখেছে, কেননা এখন হাসলে তারা আবারও ভয় পেয়ে যাবে। রিমি আরও কিছু সময় বুঝিয়ে তাদের বিশ্বাস করাতে পারে যে আসলেই কিছু হয়নি তাদের মেয়ের। বাবারে বাবা, আব্বু আম্মু এটা কি কাহিনী করে গেল! ভাবতে তো আমার সেই হাসি পাচ্ছে। এভাবেই কথা বলে রিমি কখন যে ঘুমের রাজ্যে পৌঁছে যায় সেই দিকে যেন খেয়াল নেই রিমির। এদিকে রাত গড়িয়ে সকাল হয়ে যায়। চারিদিকে পাখির মিষ্টি গানের সুরে রাসেলের ঘুমটা ভেঙে যায়। রাসেল ঘুম থেকে উঠে রানাকে ধাক্কাতে ধাক্কাতে বলে, এই যে ফেরিওয়ালা ভাই, ওঠেন, আমাদের নাস্তা তৈরি করে খেয়ে বের হতে হবে। প্রতিদিন তো আর শ্বশুরবাড়ির লোকেরা খাবার দেবে না। রাসেলের কথা শুনে রানা উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এতক্ষণে রাসেলও ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেছে। রাসেল আটা গুলে রুটি বানাচ্ছে আর রানা কড়াইয়ে তেল দিয়ে ভাজি করতেছে। রাসেল অনেকগুলো পরোটা বানিয়ে সাথে ডিম আর রাতের রাখা গরুর গোশতের ভুনা তরকারি হালকা তেল দিয়ে ভেজে নিয়ে সেই রকম মজা করে নাস্তার পর্ব শেষ করে। দোস্ত, আমি আজকে একটু বাড়িতে গিয়ে বাবার সাথে কথা বলে আসি, কেমন? যা, তবে বাড়িতে গিয়ে আবার মেমিকে ভুলে যাইস না। আরে মামা, কোটিপতি হয়ে ফেরিওয়ালার বেশে এত কষ্টের পরেও একটা প্রেম করতে পেরেছি, সেটা কি কখনো ভোলা যায়? ঠিক বলেছিস। আচ্ছা থাক, আমি গেলাম শ্বশুরবাড়িতে দারোয়ানগিরি করতে। তোর মতো তো আর আমার কপাল না যে শ্বশুরের মেয়ের আদর পামো। এভাবে দুই বন্ধু আরো অনেক কথা বলে, যে যার মতো চলে আসে। রাসেল রাস্তায় নীরবকে বলে রেখে যায়। মিস্টার নীরব, তুমি সবসময় খেয়াল রাখবা তোমার ভাবির উপরে যেন আমি না থাকলে কোনো বিপদ না আসে। ঠিক আছে স্যার, আমরা আপনার অর্ডার সবসময় ফলো করব। আপনার কথা মতো চলাই তো আমাদের কাজ। আর সকালে যদি নাস্তা না করে থাকো তো এই নাও টাকা, সবাইকে নাস্তা করে নিও। না স্যার, আমরা সবাই আসার সময় রেস্টুরেন্ট থেকে নাস্তা করে এসেছি। আমরা তো জানি আপনি প্রতিদিন সকালে আমাদের খাবার কথা জিজ্ঞেস করবেন, তার আগেই খেয়ে আসি। না খেয়ে থাকলে তো আপনি ঠিকই বুঝে ফেলেন। আসলে কি জানো, আমার মন আর সবার মনে এক না। কারণ আমি চাই তোমরা কাজ করবে আমার জন্য, তোমাদের ভালো মন্দ খোঁজ খবর আমি রাখবো, এটাই স্বাভাবিক। এভাবে রাসেল ওদের সাথে আরো কিছু কথা বলে সেখান থেকে রিমিদের বাড়িতে চলে আসে। রিমি আগে থেকেই রাসেলের জন্য অপেক্ষা করতেছিল গেটে। রিমি আজকে একটা হলুদ রঙের শাড়ি পরেছে, এতে করে যেন রিমিকে হলুদ পরের মতো লাগে। রিমিকে দেখেই মনে হচ্ছে আজকে বনলতা সেন থাকলেও যেন হার মেনে যেত। কি ম্যাডাম, আজকে এমন সুন্দর করে শাড়ি পরে এত সকাল সকাল বাইরে দাঁড়িয়েছেন যে? আমি তো শাড়ি পরি না, আজকে তোমার জন্যই পরলাম। দেখে বলো আমাকে কেমন লাগছে। আমার জন্য পড়ছে? তাহলে একটু রাগানো যাক, কি বলেন আপনারা? রাগাবো নাকি? আচ্ছা, আপনারা বললেন বলেই কিন্তু রাগাচ্ছি, পরে পরে এটা খেপে গেলে আমাকে বাঁচেন। আপনাকে তো এই শাড়িতে একদম ভূতনির মতো লাগছে। রাসেলের কথা শুনে রিমি যেন রাগে ফুঁসতে থাকে, কেন ওর আম্মু বলেছে ওকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমি তোমার জন্য এত সুন্দর করে শাড়ি পরলাম, তাও আবার 10 বার ইউটিউব দেখে, 17 বার চেষ্টা করে পরে। আর তুমি বলছো ভূতনির মতো দেখতে লাগছে আমাকে? আরে কান্না করছেন কেন? আমি তো আপনার সাথে মজা করছিলাম। সত্যি এই শাড়িকে আপনাকে হলুদ পরীর মতো লাগছে। এখন কোনো কবি আপনাকে দেখলে অনায়াসে হাজারো কবিতা লিখে তার খাতা ভরে ফেলতো।
এটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। আমাকে নিয়ে এতটা বলাও কিন্তু ঠিক না। আমি জানি আমি একদম পেতনির মতোই দেখতে। রিমি উপরে কথাটা মুখটা একটু ছোট করে নরম সুরে বলে, আর সেটা দেখে রাসেল অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে আপনাকে সত্যিই তো অনেক সুন্দর লাগছে, তাহলে এমন বলছেন কেন? আমাকে যদি সত্যি অনেক সুন্দর লাগতো তাহলে তুমি তো আমাকে আপনি করে না বলে ভালোবেসে আদর করে তুমি করে বলতে। এতে আমার মনটা কত খুশি হতো। ও, এই ব্যাপার। আচ্ছা, তুমি করে বললে যদি তোমার মনটা একটু খুশিতে ভরে ওঠে, তাহলে আমি এখন থেকে তোমাকে তুমি করেই বলবো। এই তো লক্ষ্মী ছেলে। এখন সুন্দর করে গাড়ি বের করে চলো একটা জায়গায় যাব। বাবা আমাকে একাই যেতে বলেছে, কিন্তু আমি একা যাব না। ফের কখনো কোনো বিপদে পড়ি কে জানে। আল্লাহ যেমন আমার রূপ দিয়েছে তেমনই সেই রূপ পাহারা দেওয়ার জন্য তোমাকেও দিয়েছে। তোমাকে পাহাড়ে দিতে আমার বই গেছে। তোমাকে পাহাড় দেওয়ার জন্য একজন পার্মানেন্ট মানুষ করে দিতে বলো তোমার আব্বু আম্মুকে। মানুষ তো আমার সামনেই আছে, কিন্তু সেই তো মানছে না আমার এই সৌন্দর্যের দায়িত্ব নিতে। এই যে ম্যাডাম, এই সিকিউরিটি গার্ড রাসেলের মনটা কোনো সুপার শপের মল নয় যে পছন্দ হলো আর টপ করে নিয়ে নিলেন। এই রাসেলের মনটা হাই সিকিউরিটি দিয়ে যত্নে রাখা মন। এটা পেতে হলে অনেক কষ্ট করতে হবে। আমি শত কষ্ট সহ্য করতে রাজি আছি, তবু তোমার ওই মনকে আমার চাই চাই। আর আমি ভালো করেই জানি একদিন তোমাকে আমি পাবোই পাবো। আচ্ছা, সেটা দেখা যাবে। তবে কথা হলো কি, বাইরে যাওয়ার আগে একটু নাস্তা করে নিলে ভালো হতো না? তুমি কি কিপটে, ডিউটিতে এসেছো, বাড়ি থেকে খেয়ে আসো নাই, আমাদের বাড়িতে খেতে চাচ্ছ? বাইরের খাবার কি আর এমন টেস্ট হবে নাকি যতটা না টেস্ট তোমাদের বাড়ির খাবারে পাওয়া যাবে? হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা ভিতরে আসো, আম্মু তোমাকে খাবার দিবেনি। তারপর রাসেলও কিছু না বলে খুশি মনে রিমির সাথে ভেতরে চলে আসে। মিসেস চৌধুরী নাস্তা করতেছে একা একা, কেননা বাবা মেয়ে দুজনেই নাস্তা করার আগেই শেষ। কি রে মা, তোর বাবা না তোকে একটা কাজে পাঠাইছিল, তা সেখানে না গিয়ে আবার বাড়িতে ফিরে আসলি যে? আমি তো যাওয়ার জন্যই বের হয়েছি, কিন্তু রাসেল বলল ও নাকি আজকে নাস্তা করে আসেনি, তাই ওকে ভিতরে নিয়ে আসলাম। তোমার হাতের গরম গরম গোস্ত ভুনা আর পরোটা নাকি খুব সুস্বাদু ওর কাছে। ওরে বাবা, তাই নাকি? যাক, তোরা বাবা মেয়ে নিঃস্বার্থের মতো খেয়ে যাস, কখনো বলিস না খাবার সুন্দর হয়েছে। রাসেল তো তাও বলেছে। আসো বাবা, চেয়ারে বসো, আমি খাবার দিচ্ছি। ম্যাডাম, আমি কিন্তু রিমি ম্যাডামকে এমনি এমনি বলছিলাম, শুধু শুধু আপনাদের কষ্ট হবে। আরে ধুর, কি যে বলো না, তোমার জন্য কি আমার এক্সট্রা বানিয়ে আনতে হবে নাকি? যতগুলা বানানো আছে সেগুলাই তো তুমি খেয়ে শেষ করতে পারবে না। রাসেল আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে রিমির সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে। পাক্কা 1 ঘন্টা পরে ওরা একটা বাড়িতে সামনে এসে পৌঁছায়। রাসেল তো ওই বাড়িটা দেখি অবাক, কেননা এটা হলো রানাদের বাড়ি। রাসেল অবাক হয়ে রিমিকে জিজ্ঞেস করে, আচ্ছা রিমি, আমরা এখানে কেন আসলাম? আমি তো ওটার কিছুই বুঝতেছি না। আরে জান, এই বাড়িটা যে দেখছো এটা হলো মিস্টার রায়সান চৌধুরীর বাড়ি। আর ওনার কোম্পানির সাথে আমাদের কোম্পানির একটা ডিল হয়েছে, সেটার ডকুমেন্টস নিতেই আমি এসেছি বাবার কথা মতো। ও, বুঝলাম। এই রে, এখন যদি রানা ভেতরে থাকে তাহলে তো কাম হয়েছে। আর যদি আমি ভেতরে যাই তাহলে আন্টি আঙ্কেল চিনে ফেলবে। দেখি একটা কিছু বলে বোঝানো যায় নাকি। আচ্ছা রিমি, তুমি তাহলে ভেতরে থেকে ঘুরে আসো। আমি এই বাড়ির কাউকে চিনি না, তাহলে একা যাব কিভাবে? হ্যাঁ, তোমার লজ্জা করে না নিজের হবু গার্লফ্রেন্ডকে একা একা অপরিচিত বাড়িতে পাঠাতে? এই রে, আমি তো মাইন্ডকে চেপে ফেসে গেলাম। জানি না এখন কি হবে। আজকে আর মনে হয় না আমি রক্ষা পাবো। আচ্ছা চলো, আমি তোমার সাথে যাচ্ছি। এই তো আমার জানের মতো কথা বলেছ, এখন সুন্দর করে চলো কেমন? আর ওদের সামনে একদম আমাকে ম্যাডাম বলবে না, বলে দিলাম। তাদের চোখে যেন তুমি আমার স্বামী এটা মনে হয়। আমার তো খাইয়ে কাম নাই তোমার স্বামী হতে যাবো। আমাকে কত কত থাপ্পড় দিছো, সেটার হিসেবে এখনো বাকি আছে, মনে আছে সেটা? আমি তো মানছি তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, তার জন্য তুমি যেই শাস্তি দিবে সেটাই আমার
মাথা পেতে নিব, তবুও তুমি আমাকে আপন করে নাও প্লিজ। তোমাকে আমি অনেক ভালোবাসি। বলছি না আমার মন পাওয়া এতটা সহজ না, আর যে জিনিসটা খুব সহজে পাওয়া যায় সেটা স্থায়িত্ব বেশি দিন হয় না। সো সবুরে মোহ ফেলে। এভাবে রাসেল রিমির সাথে কথা বলতে বলতে রিমির অজান্তেই পকেট থেকে একটা ফোন বের করে রানাকে একটা এসএমএস দিয়ে সবটা বুঝিয়ে বলে। ব্যাস হয়ে গেল। রাসেলের কথা মতো রানা ওর বাবা মা বোনকেও কি করতে হবে সবটাই বুঝিয়ে দিয়ে নিজে রুমে গিয়ে দরজা আটকে রইল। ওরা বাড়ির ভেতরে এসে দেখে দুইজন লোক সোফায় বসে পত্রিকা পড়তেছে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে একটা কথা বলার জন্য এই কোম্পানির থেকে এসেছি। আমি রিমি চৌধুরী, মিস্টার শাফিক চৌধুরীর মেয়ে। রিমির কথা শুনে তারা রিমির সাথে খুব সুন্দর করে কথা বলে, আর একটু বুঝতে দেয় না যে তারা আগে থেকেই রাসেলকে চেনে। রিমিকে নাস্তা খাইয়ে কাগজপত্র দিয়ে দেয়। রিমি কাগজ নিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে বাইরে আসে। এরা সত্যি মানুষ হিসেবে খুব সুন্দর মনের মানুষ। কত সুন্দর ব্যবহার করলো আমাদের সাথে। তাদের আপ্যায়ন করা দেখে আমার মনে হচ্ছিল আমরা তাদের পরিচিত কেউ। আমারও সেটাই মনে হচ্ছিল, আসলে ওনারা মানুষ হিসেবে খুব ভালো। শাকচুন্নি আর একটু যদি থাকতাম তাহলে বুঝতে ওরা কেমন মানুষ। এই যে তুমি আবার মনে মনে কি ভাবছো? হ্যাঁ, তোমার এই ভাবনাকে আমি সরাতে পারলাম না। এত কিছু বললাম তারপরেও। আচ্ছা, আমি তো শুনেছি এদের নাকি একটা ছেলে আছে। কই, তাকে তো বাড়ির কোথাও দেখলাম না। আমিও তো সেটাই বলি। তা মিস রিমি ম্যাডাম, তুমি বাড়ির ছেলেকে খুঁজতেছো কেন? বিয়ে করতে চাও নাকি তাকে? রাসেলের কথা শুনে রিমি তো চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে থাকে আর রাগে ফুসফুস করতে করতে বলে, দেখো, তোমাকে ভালোবাসি বলেই কিছু বললাম না, না হলে এতক্ষণ একটা ঘুষি দিয়ে তোমার নাক ফাটিয়ে দিতাম। এই মনের ছোট্ট ঘরে না শুধু তোমাকেই রেখেছি, আর মৃত্যুর আগো পর্যন্ত শুধু তুমিই থাকবে। আমি জানি সেটা কে কাকে কোথায় রেখেছে। আমি একটু দূরে গেলেই অন্য ছেলের লগে টাঙ্কি মারা শুরু করে দেবা, আর বলো শুধু আমাকেই ভালোবাসো। আরে ভালোবাসা না এত সস্তা কোনো বাজারের পণ্য না যে যেমন ইচ্ছে তেমন ভাবে ইউজ করবা। ভালোবাসা কোনো বাজারের পণ্য কিনা সেটা জানি না, তবে আমি শুধু এইটুকু জানি তোমাকে না পেলে আমি বাঁচতে পারবো না। তোমার মাঝেই আমার বেঁচে থাকার উৎস লুকিয়ে আছে। হয়েছে, এখন এসব বাদ দিয়ে চলো বাসায় যাওয়া যাক। আসলাম তো সেই কখন। আর রিমি, তোমার বান্ধবী মিমের সাথে নাকি রানার প্রেম জমে উঠেছে? কোটিপতির মেয়েও ফেরিওয়ালার ভালোবাসা ঠিকই বুঝলো, শুধু তুমি এই আমার মতো কিউটের ডিব্বার মনটা বুঝলে না। জানি না তোমার ওই মনের ছোট্ট বাগানে কবে আমার প্রেমের ফুল ফুটবে। রিমি, এভাবে হতাশ হয়ে ভেঙে পড়িও না। একটু যত্ন করে সকাল বিকাল পানি ঢালতে থাকো গাছের গোড়ায়, দেখবে একসময় ফুল ফুটলেও ফুটতে পারে। সেটাই। আচ্ছা রাসেল, তুমি না হাত দেখে বলতে পারো কারোর ভাগ্যে কি আছে? তাহলে আমার হাত দেখে বলো না, আমি তোমাকে ঠিক কবে আপন করে পাবো। দেখো রিমি, তুমি শুধু শুধু কষ্ট পাবে সেটা শুনে। আমি তোমাকে হাজারবার বলেছি তোমার সাথে শুধু তোমার ওই মামাতো ভাইয়ের বিয়ে হবে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তার সাথে তোমার বিয়ে আটকাতে পারে। আমি এটা মানি না। আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। আমিও দেখব আমার মামাতো ভাই কি করে আমাকে বিয়ে করতে পারে। আমিও সেই অপেক্ষাতেই রইলাম। তা ম্যাডাম, হঠাৎ আপনার মনে এমন প্রশ্ন জেগে উঠলো কেন? আসলে নানুর বাড়ির সবাইকে দেখতে খুব ইচ্ছে করছে তো তাই। আচ্ছা, তুমি তো জানো আমার নানুর বাড়ি কোথায় বা কে কে আছে, তাহলে তুমি কি আমাকে সাথে নিয়ে ওই বাড়ি থেকে ঘুরে আসতে পারবে না? রিমির কথা শুনে রাসেল তো সেই খুশি। কেন রাসেল এটাই চায় যে রিমি ওর বাড়িতে গিয়ে সবার সাথে একটু দেখা করে আসুক। মানে আমি তো সেটা পারি, তবে আমাকে সেটা গিয়ে কাজের লোক বলা চলবে না। তোর বোকা, আমি সেটা কেন বলতে যাব? আমি তো সেখানে কেউ জিজ্ঞেস করলেই বলবো তুমি আমার জামাই। এই রে, তাহলে তো আমি ধরা পড়েই যাব। আরে এটা বললে আমি তোমাকে নিয়ে যাব না, তুমি তাদের কিছুই বলতে পারবে না, তাহলে যাব। এটা কেমন কথা? আচ্ছা, তোমার মুখের দিকে তাকিয়ে না হয় আমি সেটা বললাম। এখন তাহলে চলো। আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি একটু এখানে দাঁড়িয়ে থাকো, আমি একটু হিসু করে আসি, কেমন? তোমার হিসু করার আর সময় হলো না। আচ্ছা যাও, তাড়াতাড়ি আসো, কেমন? মহারানী, আমি এই যাবো আর এই ঘুরে আসবো।
তারপর রাসেল রিমিকে রেখে একটু দূরে গিয়ে ওর আম্মুর কাছে কল দেয়। ওইদিকে মিসেস ফরিদা চৌধুরীর সেলের নাম্বারে কল দেওয়ার জন্যই ফোনটা হাতে নিয়ে অমনি রাসেল কল বেজে ওঠে। ব্যাস সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম আম্মা, তোমরা সবাই কেমন আছো সেটা আগে বলো। ওয়ালাইকুম আসসালাম। আমরা অনেক ভালো আছি বাবা। আর তোর দাদিও এখন একটু সুস্থ হয়েছে, এখন একটু একটু কথা বলতে পারে। তাহলে তো ভালোই হলো। আম্মু, একটা কথা মন দিয়ে শোনো। আমি তো রিমিকে এইভাবে বলেছি, আর ও আমার কথা বিশ্বাস করেছে। রিমি তোমাদের সবাইকে দেখার জন্য এখন আসবে। তোমরা কেউ কিন্তু আমাকে চিনতে পারবে না, তাহলে রিমি সবটা জেনে যাবে। তুমি সবাইকে এটা বলে দিও, কেউ যেন আমার সাথে বাড়ির ছেলে হিসেবে কথা না বলে। আর আমার সব স্মৃতি সরিয়ে রেখো। বলিস কি, এটা তুই হবু বৌমার সাথে জ্যোতিষগিরি শুরু করেছিস? কি করবো আম্মু, তুমি তো জানোই তোমার ছেলে হলো অলরাউন্ডার, পুরাই সব দিক দিয়ে পাক্কা। এখন যেটা বললাম সেটা করো, কেমন? আচ্ছা, সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি ওইদিকে সব ব্যবস্থা করতেছি, তুই রিমিকে দেখে শুনে নিয়ে আয়। আচ্ছা আম্মু, এখন তাহলে রাখি। বাই আম্মু। দেখো পাগল ছেলের কাণ্ড। আচ্ছা বাবা, বাই, সাবধানে আসিস কিন্তু। রাসেল কথা বলেই কলটা কেটে দিয়ে রিমির কাছে চলে আসে আর দেখতে পায় রিমি গাড়িতে বসে রাগে ফুঁসতেছে। রাসেলকে দেখে যেন রিমি প্রাণ ফিরে পেল। তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ, তুমি জানো কয়েকটা বকাটে এসে আমাকে বিরক্ত করা শুরু করেছিল, তাই তো আমি গাড়িতে উঠে বসে সব লক করে দিচ্ছি। যা, এটা মানলাম যে তোমার চুলের নিচে সত্যি অনেক বুদ্ধি লুকিয়ে আছে। শুধু কি চুলের নিচে বুদ্ধি, আরো কত কি লুকিয়ে আছে সেটা তো তুমি জানো না। জানো, তবে যেই দিন জানবে সেই দিন আর ছাড়তে চাইবে না। এই তুমি আবার কি আমার মতো ভাবতে শুরু করছো? হ্যাঁ, এখন চলো সেখানে যাওয়া যাক। সেই বাড়িটা যেন কোন দিকে, এই তো মনের মাঝে ম্যাপ চলে এসেছে। তারপর রিমিকে নিয়ে রাসেল ওদের বাড়ির দিকে রওনা হয়। দেখতে দেখতে 1 ঘন্টা ফুল স্পিডে গাড়ি চালানোর পরে রাসেল ওদের বাড়িতে এসে গাড়ি থামিয়ে দেয়। এই, তুমি এখানে গাড়ি কেন থামালে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমি তো জ্যোতিষের মনকে জিজ্ঞেস করতে জানতে পারলাম এটাই তোমার সেই নানু বাড়ি। কি? আমার নানুর বাড়ি এত ধনী? আর আমি মনে করেছিলাম কি, যাও, তোমাকে আমার দরকার নেই। এখন আমার মামাতো ভাইকে আমার চাই চাই। এখন আমাকে রেখে পাল্টি মারতেছো? খুব তো বলেছিলে আমাকেই তোমার চাই চাই। আরে পাগল, আমি মজা করছিলাম। তোমাকেই তো আমার চাই চাই। তুমি ছাড়া কোনো পুরুষের জায়গা এই মনে হবে না, সেটা স্বর্ণাক্ষরে লিখে নিও। আচ্ছা ঠিক আছে, এখন চলো ভিতরে যাওয়া যাক। আমাকে দেখে বাড়ির গেটে থাকা দারোয়ান কিছুই বলো না, কেননা আমার মা সবাইকে বুঝিয়ে দিছে কি করতে হবে। আমি রিমিকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেই আমার মা ওদের দেখে জিজ্ঞেস করে, কে তোমরা? আর এভাবে আমাদের বাড়ির ভিতরে ঢুকে পড়েছো কিভাবে? আমরা জানা মতে তোমাদের তো চিনি বলে মনে হচ্ছে না। আরে বাহ, আমার মেয়ে তো দেখছি সে অভিনয় করতে শিখে গেছে। আসলে ম্যাডাম, আপনি আমাদের চিনবেন না, তবে পরিচয় দিলে চিনতে ভুলও করবেন না। এই যে দেখছেন, ইনি হলো রিমি চৌধুরী, আপনাদের বাড়ির মেয়ে শহীদা চৌধুরীর একমাত্র মেয়ে। কি বলছো বাবা? এটা শাহিদার মেয়ে? কত বড় হয়ে গেছে! আয় মা, আমাদের কাছে আয়। কেমন আছিস তুই? রিমিকে দেখে সবাই মুগ্ধ হয়ে গেছে। কেউ ভাবতে পারেনি যে রিমি এতটা সুন্দর হবে। আর সবাই আরো অবাক যে মেয়ে কিনা রাগ ছাড়া কথাই বলতো না, আর তার মুখে এখন নেই কোনো রাগের ছাপ। রিমি মিসেস ফরিদা চৌধুরীর কাছে গিয়ে, জি, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তা আপনারা কেমন আছেন সেটা না হয় আগে শুনি। আমরা সবাই অনেক ভালো আছি, আর তোকে দেখতে পেয়ে আরো ভালো আছে। কত সুন্দর হয়েছিস তুই, একদম পরীর মতন লাগছে তোকে, যেন একটা হলুদ পরী আমাদের সামনে দাঁড়িয়ে। ফরিদ এমন কথা শুনে রাসেল দূর থেকে বলে ওঠে, যেটা শুনে ওর মা বলে, এই যে ম্যাডাম, শুধু কি ওনার সাথে এভাবে কথা বললেই হবে? তাকে এই বাড়ির সবার সাথে পরিচয় করে দিন। ও বাবা, তুমি তো ভালো কথা মনে করেছো। আমার তো একদমই মনে ছিল না। আসলে হলুদ পরীকে দেখে আমি সবটাই আউলিয়ে গেছি। এই যে ম্যাডাম, আমি একজন নামকরা ভুয়া জ্যোতিষ, তাই আমার কাছে মিথ্যে বলে পার পাবেন না। আমি খুব ভালো করেই জানি আপনি হলুদ পরীকে দেখে নয়, বরং নিজের ছেলের হবু বৌমাকে দেখে এমন সবকিছু আউলিয়ে গেছে।
রাসেলের কথা শুনে রিমি তো ওর দিকে রাগে চোখে তাকে ইশারায় বুঝিয়ে দেয়। শালা খচ্চর বেটা, তুই এদেরকে মনে করাই দিতেছস? হুম, একবার বাহিরে যেতে নেই, তারপর দেখ তোর আমি কি করি। বাবা, তুমি একদম ঠিক বলেছ। আমি তো এই মেয়েকে আমার ঘরের বউ করে আনমই, এটা পাক্কা। আয় মা, তোকে পরিচয় করিয়ে দেই। আমাকে দিয়ে শুরু করি, কি বলিস? এত সময় তো শুধু বকবক করেই গেলাম, তাই না? যাই হোক, আমি হলাম তোর একমাত্র মামি, আর ইনি হলো তোর মামা, আর খালু খালাতো বোন। মিসেস ফরিদা চৌধুরী এভাবে রিমিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সবার শেষে বলে, আর রিমি মা, তোকে তো সবার সাথে পরিচয় করানো হলো না, কিন্তু এখনো তোর সতীনের সাথে পরিচয় করানোই হয়নি। রিমি আর মামের মুখে সতীনের সাথে পরিচয় হওয়ার কথা শুনে তো অবাকের চরম পর্যায়ে আছে। কিছু যেন বুঝে উঠতে পারছে না আসলে হবেটা কি। যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি। মামুনি, তুমি একটা কথা বলতে চাইছিলে আর সেটা আমরা শুনবো না, এটা কিভাবে হয়? তা বল মা, কি বলতে চাস? আসলে মামা, মামি যে বললো আমাকে নাকি আমার সতীনের সাথে দেখা করাবে, কিন্তু আমি তো সেটার মানে বুঝতেছি না। রিমির কথা শুনে সবাই হেসে দেয়। আর রাসেল বেচারা তো দূরে সোফায় বসে আপেল খাচ্ছে আর মুচকি মুচকি হাসতেছে, যেটা দেখে রিমি তো আরো বেশি রাগ হয় আর মনে মনে বলে, দেখো খবিশ বেটা কিভাবে মনের আনন্দে আপেল খাচ্ছে, মনে হয় এটা ওর নিজের বাড়ি। আমি এদিকে এদের কথা শুনে পুরোই নাজেহাল। রিমির এমন ভাবনার মাঝেই ওর মামি হাসতে হাসতে বলে, মারে, তুই তো বুঝতে পারিসনি আমাদের কথা, তাই না? তাহলে শোন, রাসেল হলো ওর দাদিকে খুব বেশি ভালোবাসে আর আদর করে বউ বলে ডাকে। তাহলে তুই রাসেলের বউ হলে সে তো তোর সতীন হলো, তাই না? আরে বাবা, এত কিছু! মামি, আমি তো বুঝতেই পারিনি তুমি পায়েসের ভিতরে এত মশলা দিয়ে বলবে এটা শুধু নাস্তা নাকি পায়েস। আর হ্যাঁ, তুই তো দেখছি এই বাড়িতে আসতেই কথা শিখে গিয়েছিস। আচ্ছা চল, তোর নানির সাথে পরিচয় করিয়ে দেই, তোকে দেখে সেই খুশি হবে। আচ্ছা চলো, আমারও যে নানুকে দেখতে খুব মন যাচ্ছে। আমি জন্মের পর কোনোদিন তোমাদের দেখিনি, এই বেটা ভুইয়া জ্যোতিষীর কারণে তোমাদের সাথে দেখা করতে পারলাম। হ্যাঁ রে মা, এটা আমরা খুব ভালো করেই জানি। এখন চল ওই রুমে তোকে নিয়ে যাই। তারপর রাসেলের মা রিমিকে ওর নানির সাথে দেখা করানোর জন্য তার রুমে নিয়ে আসে। রিমিকে কাছে নিয়ে, আম্মা দেখেন তো, এটা কে? ওকে চিনতে পারেন নাকি? না বৌমা, আমি তো চিনতে পারছি না। তা বৌমা, এই সুন্দরীটা কিটা? আমি তো চোখে ঝাপসা দেখি। এদিকে রাসেল পেছনে দাঁড়িয়ে ওর দাদির কথা শুনে মনে মনে বলে, শালার বুড়ি আমার সাথে ঠিকই ঝগড়া করতে পারে, আর এখন বলছে চোখে ঝাপসা দেখে। নিজেই এই মেয়েকে আমার বউ করার জন্য আমার সাথে উঠে পড়ে লেগেছে। আম্মু, এটা হলো শাহিদার মেয়ে রিমি, আপনার আদরের নাতি রাসেলের হবু বউ। ফরিদা চৌধুরীর মুখে রিমি রাসেলের বউ কথাটা শুনে অনেকটাই যেন অবাক হয়ে যায়। রিমি কিছুই বলছে না। কি বলছো? এটা আমার নানু ভাই? নানু ভাই, আমি তোকে মন ভরে দেখি। কত সুন্দর হয়েছিস, একদম পুতুলের মতো। নানু, আমি কিন্তু তোমার থেকে বেশি সুন্দর না, তুমি আমার থেকে অনেক বেশি সুন্দর। এই দেখো, তোমার কাছে আমি কিছুই না। রিমি ওর হাত আর ওর নাড়ুর হাত একসাথে ধরে উপরের কথাটা বলে। এদিকে রিমির কথা শুনে তো সবাই হাসতে থাকে। দেখো মেয়ের কাণ্ড। তা নানু ভাই, তোর মা বাবা কেমন আছে? তারা কি আমাদের কথা একটু মনে করে না? আমার আব্বু আম্মু অনেক ভালো আছে, তারা তোমাদের কথা সব সময় বলে। আমার না তোমাদের খুব মনে পড়তো, কিন্তু আমি তো আর তোমাদের কথা জানতাম না, তাই আসতেও পারিনি। সেটা আমরা জানি, এখন তো চিনলি, তাহলে আমার কাছে মাঝে মাঝে আসবি তো নাকি? হুম, আসবই তো। সতীনের সাথে ঝগড়া না করলে কি আর চলে নাকি? হা হা, তুই আসলে অনেক মিষ্টি বৌমা। যাও, আমার নানু ভাইকে আদর করে খাবার খাওয়াও।
কত বছর পরে আসলো। ঠিক আছে মা, আমি এখনই খাবার দিচ্ছি। রিমি মামুনি, আমার সাথে আসো। তারপর রিমি রাসেলের মায়ের সাথে চলে যায়। সবাই মিলে খাবার খাচ্ছে। সবাই রিমির প্লেটেই খাবার দিয়েই যেন ব্যস্ত। রিমির এত আদর যত্ন দেখে রাসেল মনে মনে বলে, বাবা, বিয়ের আগে শাকচুন্নিকে এত আদর করে খাওয়াচ্ছে, না জানি বিয়ের পরে আবার কি হয়। এইভাবেই খাবার পর্ব শেষ করে সবাই রিমির সাথে বসে গল্প করতেছে। রিমি কথা বলার মাঝেই প্রশ্ন করে বসে, যেটা শুনে রাসেল তো কাঁদতে শুরু করে। আচ্ছা মামি, তোমরা তো খুব করে বললে আমাকে তোমার ছেলের বউ বানাবে, কিন্তু আমি তো তোমার সেই ছেলেকেই এখনো দেখলাম না। আল্লাহ গো, এই মেয়ে কি প্রশ্ন করলো এটা? এখন আম্মু যদি বলে দেয় তাহলে কি হবে? এই রাসেলের এমন কাশা দেখে সবাই অবাক হয়ে ওর দিকেই তাকিয়ে থাকে। আর এইদিকে রাসেলের মা বলে, বাবা, তোমার কি হলো? একটু পানি খাও। আসলে মা, রাসেল তো আর্মির মেজর, তাই ও কিছুদিন আগে শান্তিরক্ষা মিশনে গেছে। তাই চাইলেও তোমার সাথে ওর দেখা করাতে পারবো না। রিমি তো মামাতো ভাই একজন আর্মি মেজর কথাটা শুনে অবাক হয়ে যায়। আর এদিকে রিমি বলে ওঠে, কি বলছো? তোমার ছেলে আর্মি মেজর? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, তোমাদের কাছে তার কোনো ফটো নাই দেখার মতো? আমি একটু দেখতাম। হবু বর বলে কথা। এই রে, কাম ছাড়ছে। এখন আম্মু যদি ফটো দেখায় তাহলে কি হবে? আমি তো পুরাই শেষ হয়ে যাবো। আর শাকচুন্নি সবসময় আগে দেখেই আবার এখন দেখার কি আছে ফটোতে? আসলে মা, রাসেল তো কখনো ছবি ওঠায়নি। ওর নাকি অনেকটাই শরম করে ছবি তুলতে। ও মা মা, এত বড় মানুষের ছবি তুলতেও শরম করে? আচ্ছা, এটা কোনো ব্যাপার না। এখন তাহলে আমরা যাই মামি, পরে সময় পেলে আবার এসে তোমাদের সাথে অনেক ঝগড়া করে যাব, কেমন? সে কি রে মা, মাত্র তো আসলি, আর একটু সময় না হয় আমাদের সাথে কাটিয়ে তারপর বাসায় যাস? না মামি, আমরা সেই সকালে বের হয়েছি একটা কাজে। আবার বাসায় ফিরতে দেরি হলে আমার হিটলার আম্মুর কাছে নানা রকমের প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার চেয়ে বরং আমরা এখন চলে যাই। ঠিক আছে মা, আবার আসিস কিন্তু। আর রাসেল আসলেই তোকে খবর দিব, এসে দেখে যাস আর তোর সতীনের সাথে ঝগড়া করে যাস, কেমন? তারপর রিমি সভা থেকে বিদায় নিয়ে রাসেলের সাথে গাড়ি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে বসে রিমি জানালার দিকে তাকিয়ে কি যেন চিন্তা করতেছে। রিমিকে এমনভাবে থাকতে দেখে রাসেল বলে, আচ্ছা রিমি, তোমাকে ওই বাড়িতে তো সব ভালোই দেখলাম, তাহলে এখন আবার কি হলো যে এমন মনমরা হয়ে আছো? জানো, আমার না খুব মন খারাপ, কিছুই আমার ভালো লাগছে না। আরে হয়েছেটা কি সেটা তো বলবা নাকি? না হলে আমি বুঝবো কি করে? আমার তো আবার না বুঝে বোঝার ক্ষমতা নাই। তুমি দেখলে না, নানু বাড়ির সবাই আমাকে তাদের বাড়ির বউ করার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, এতে সমস্যা কি? ছেলে আর্মি মেজর, খুব ভালো দেখে, পরিবারও ভালো, আবার ছেলে এশিয়ার মাঝে টপ মিলিয়নিয়ার। তাকে বিয়ে করে তো তোমার জীবন পুরাই সেট। এই, একদম কথা বলবে না। আমি তোমার সাথে ওই কুঁড়ে ঘরেই জীবন পার করব, তবুও ওই মিলিয়নারকে চাই না। রিমির কথা শুনে রাসেলের খুব করে ভালো লাগে। রাসেলের মনে হচ্ছে এখনই ভালোবাসার কথা জানিয়ে দিতে, কিন্তু কোনো একটা কারণে বলতে পারে না। দেখো, আমার সাথে তোমার মেল কখনোই হবে না, তাই বলি কি তুমি তোমার মামাতো ভাইকে বিয়ে করো। কারণ আমি তো জ্যোতিষী বিদ্যায় বলে দিচ্ছি তোমার মামাতো ভাই তোমার জামাই হবে। শোনো রাসেল, তোমাকে না পেলে আমি সোজা কথায় সুসাইড করব, তবুও তোমার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। এখন তুমি যদি আমার মরণ হলে খুশি হও, তো সেটাই স্পষ্টভাবে বলে দিও। রিমি কথাটা মলিন হয়ে বলে। এদিকে রিমির কথা শুনে রাসেলের খুব করে ভালো লাগে। তারপর দুজনেই আর কোনো কথা না বলে বাড়িতে চলে আসে। আর এদিকে মিমি আর রানা রাস্তা দিয়ে হাঁটতেছে। আচ্ছা মিমি, আমি যে তোমাকে ভালোবাসি সেটা কি তোমার বাবা মা জানে? পাগল নাকি? আমি যদি এই কথা বাবা মাকে জানাই, তাহলে তো আমাকে কেটে কুচি কুচি করে নদীর জলে ভাসিয়ে দিবে, একবারও ভাববে না। আরে জান, আমি তো তোমার সব করতেছি। এই যে দেখো, আমি একটা জব নিছি, আর তুমি তোমার বাড়িতে বলতে পারবে না। আরে বাবু, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি আরো একটু নিজেকে পরিবর্তন করো।
আমি তোমাকে তারপর বাবার সামনে নিয়ে যাব আর বড় গলায় বলবো, বাবা আমি একে ভালোবাসি, আমাদের বিয়ে দাও। এই তো আমার লক্ষ্মীজান। আচ্ছা ঠিক আছে, এখন চলো বাসায় যাই। যান, চলো বাসায় যাই, অনেক সময় হলো আমরা বাইরে ঘুরতে এসেছি। তারপর ওরা দুজনেই চলে আসে। আর এদিকে রিমি ওর বাবা মায়ের সামনে বসে আছে। রিমিকে ওর বাবা জিজ্ঞেস করে, আচ্ছা রিমি, তোকে যে আমি একটা কাজ দিয়েছিলাম সেটা কি তুই করেছিস নাকি? আমি কাজটা করে এসেছি। আর বাবা, তারা না খুব ভালো মানুষ, আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে। তুই কার মেয়ে সেটা দেখতে হবে না? ওরা তো ভালো ব্যবহার করবেই। রিমি, তুই যে কাজে গেছিলি সেই কাজটা শেষ করে বাসায় আসতে এত সময় তো লাগার কথা না? তাহলে তুই কোথায় গেছিলি বাকি সময়? আমি আমার নানুর বাড়িতে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। কি বললি তুই? না আম্মু, আমি বলছিলাম কি, আমি তো রাসেলকে নিয়ে একটু বান্ধবীদের বাসায় গিয়েছিলাম। রিমি, তুই এটা ভাবিস না যে তুই আমাকে যেটা বলে বুঝাবি সেটাই আমি বুঝবো। আমি তোর মা, তুই তুই কোন পথে চলিস সেটা ভালো করেই জানি। আম্মু, তুমি এটা কি করে বলতেছো? হ্যাঁ, আমাকে তুমি এমন কথা বলতেছো কেন? এই, তোমরা মা মেয়ে কি শুরু করলে? হ্যাঁ, আমি তো এইসবের কিছুই বুঝতেছি না। তুমি কিছু বুঝবেও না। তুমি জানো ওই রাসেলের সাথে প্রেম করে বেড়ায়। ছি ছি ছি, আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? একটা সামান্য সিকিউরিটি গার্ডের সাথে আমার মেয়ে প্রেম করে? রাসেল ছেলে হিসেবে অনেক ভালো। আমার মেয়ে প্রেম করেছে তো ভালোই করেছে। আমি ওদের বিয়ে দিব, তাহলেই তো হবে। আর আমার যা কিছু আছে সব তো ওদেরই থাকবে, তাই না? একটা মাত্র মেয়ে আমার, আমি তো ওর চোখে পানি দেখতে পারবো না। হুম। একটা কথাও তুমি আর বলবে না। আমি চাই না এভাবে আমার মেয়ে আরো নিচের দিকে নামুক। তাই আমি ওর বিয়ে ঠিক করেছি। কালকে ছেলে পক্ষ ওকে দেখতে আসবে। কি বলছো এইসব? মেয়ের সুখের কি কোনো মূল্য নাই তোমার কাছে? হ্যাঁ, রিমি যাকে ভালোবাসে, চলো না আমরা ওকে তার সাথেই বিয়ে দেই। আম্মু, একটা কথা মনে রেখো, আমি রাসেলকে ছাড়া কোনো ছেলেকে বিয়ে করব না। তুমি আমার মা হয়ে যদি রাগ দেখাতে পারো, তাহলে ভাবো আমি তোমার মেয়ে হয়ে কতটা রাগ দেখাতে পারি। চুপ ফাজিল মাইয়া, একটা কথাও বলবি না। তোর সাহস কি করে হয় আমার মুখের উপরে কথা বলা? তোকে আসলে আদর দিয়ে দিয়ে আমরা মাথায় তুলে ফেলেছি। শোনো শাহিদা, আমি বলি কি, তুমি তোমার পছন্দের ছেলের পরিবারের লোকদেরও আসতে বলো, আর এইদিকে রিমি রাসেলের পরিবারের সবাইকে আসতে বলুক। দেখো রিমি বাবা, তুমি যেটা বলছো সেটা আর বলবে না। যদি জানতে পারো এই রাসেল আসলে কে। কি বলছো এইসব তুমি? হ্যাঁ, তাহলে রাসেল আসলে কে শুনি? আমিও বুঝতে পারিনি আসলে রাসেল কে। তবে কাল রাতে রাসেলকে গেটে কার সাথে যেন কথা বলতে দেখে আমার খুব সন্দেহ হয়। পরে লক্ষ্য করে দেখি ওর হাতে আইফোন। এখন তুমি বলো, একটা সিকিউরিটি গার্ডের হাতে এত দামি ফোন কিভাবে থাকতে পারে? কি বলো, ওর হাতে আইফোন কিভাবে থাকবে? আমি তো কখনো একটা বাটন ফোনও ওর কাছে দেখিনি। তুই তো ওর প্রেমে অন্ধ হয়ে আছিস, তাই বুঝতে পারিস নাই। আর সেদিন যে রাসেল তোকে বাঁচিয়ে এনেছিল সেটাও আমি জানি। কেন জানিস? কারণ ওই পুলিশটা ছিল আমাদের আত্মীয়। তার কাছে সবটা শুনে আমার আরো সন্দেহ হয় রাসেলের প্রতি। আমি আরো অবাক হই, বাড়ির বাইরে একটা মাইকোতে লোক এসে ওর সাথে দেখা করে। এটা কি কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব? মা, তুমি কি বলছো এসব? হ্যাঁ, আমি তো এইসবের কিছুই জানি না, বা কখনো বুঝতেও পারিনি। দেখ মা, আমি চাই না তোর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। তাই আমি কোনো ঝামেলার পড়ার আগেই তোর বিয়ে দিতে চাই। আমি তোমাকে বলেই তো দিচ্ছি, আমি মরলেও রাসেলকে বিয়ে করব, আর বাঁচলেও রাসেলকেই বিয়ে করব। ঠিক আছে, তুই রাসেলকে ডেকে বল কালকে যেন ওর বাড়ির সবাইকে আমার বাড়িতে আসতে বলি। তবে আমার পছন্দ না হলে কিন্তু তুই জোর করতে পারবি না। আম্মু, আমি তোমার কথা মানতে রাজি, তবে রাসেল গরিব, এটা যদি তুমি মেনে নাও তাহলে। রাসেল গরিব সেটা আমার দেখার বিষয় না। আমি বরং দেখবো ওর পরিবারের সবাইকে। ঠিক আছে, আমি রাসেলকে আজকেই বলবো এই কথাটা। এইভাবে আর অনেক কথা বলে রিমি এর রুমে চলে এসে সোজা ফোনটা নিয়ে রাসেলকে ফোন দেয়। কেননা এটা রাসেলকে না জানালে যে রাসেল ওর জীবন থেকে হারিয়ে যাবে। রিমি কান্না জড়িত কণ্ঠে রাসেলকে বলে, তুমি কি আমাকে বিয়ে করতে পারবে?
এই রুমি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এসব কি বলছো? হ্যাঁ, দেখো, আমার আর তোমার ভালোবাসার কথা মা বাবা জেনে গেছে, তাই মা আমার বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যদি আমার মরণ না চাও তাহলে কালকে তোমার পরিবারের সবাইকে নিয়ে আমার বাড়িতে আসো। বাই। রিমি কথাটা বলেই কল কেটে দিয়ে ফোন সুইচ অফ করে রাখে। রাসেল অনেকবার কল দিয়েও রিমির ফোনে কল ঢোকাতে পারে না। এদিকে রাসেলকে এমন চিন্তিত দেখে ওর মা জিজ্ঞেস করে, কিরে বাবা, তোকে এমন মলিন দেখাচ্ছে কেন? মা, ফুপি রিমির বিয়ে ঠিক করে ফেলেছে। এখন রিমি আমাকে ভালোবাসে, আমাকে না পেলে সুইসাইড করবে। কালকে তোমাদের নিয়ে যেতে বলেছে। বাবা, মন খারাপ করিস না। আমরা কালকে সবাই রিমির বাড়িতে যাব তোর বিয়ের প্রস্তাব নিয়ে। তবে তুই যে আমাদের ছেলে সেটা কেউ জানবে না। মা, এটা তুমি ভালো কথা বলেছো। আমিও চাই ফুপি তোমাদের দেখে তার ভুলটা বুঝতে পারুক। ঠিক আছে বাবা, তাহলে কালকে সকালেই আমরা ওই বাড়িতে যাব। তুই ওই বাড়ি ঠিকানা দিয়ে সকাল কাজ যাস, কেমন? ঠিক আছে মা। রাসেল কথাটা বলেই সেখান থেকে চলে যায়। এদিকে রিমির চোখের কোণে খুব নেই, চোখ থেকে পানি ঝরিয়ে যাচ্ছে। এমন সময় রিমির নাম্বারে কল আসে। কি রে রিমি, তোর কি হয়েছে? আন্টি বললো তুই নাকি শুধু কান্না করতেছিস। দোস্ত, আমার যে সব শেষ হয়ে গেল। মা আমার বিয়ে ঠিক করেছে। আরে দূর, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? রাসেল তো বলেইছে তোর বিয়ে তোর ভাতাইমা মামাতো ভাইয়ের সাথেই হবে। মিমি, তুই তো জানিস না, আমার মামাতো ভাই হলো এশিয়ার টপ মিলিয়নারদের মধ্যে একজন, আমার আর্মি মেজর। কিন্তু আমি যে শুধু রাসেলকেই ভালোবাসি। ওকে ছাড়া কাউকে আমার জীবনে জায়গা দিতে পারবো না রে। তোর বোকা, তোর মামাতো ভাই এত ধনী আর নামকরা মানুষ, সেটা জেনেও তুই এই সামান্য সিকিউরিটি গার্ডের পেছনে পড়ে আছিস। আন্টিকে বলে তুই তোর মামাতো ভাইকেই বিয়ে করে নে। আমার এমন হলে তো কিছুতেই হাতছাড়া করতাম না। দূর, দেখলাম একটু ভালো পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করবি। না, সেটা না, থাক তুই, ফোন রাখ। রিমি রাগ করে ফোন কেটে দেয়। কথা বলেই রিমি আবারও রাগ করে ফোনটা বন্ধ করে রাখে। রিমি যেন কিছুতেই ঘুম আসতেছে না। বিছানায় শুয়ে আছে তো আবার উঠে হাঁটতেছে। এমন করতে করতেই কখন যে ঘুমিয়ে পড়েছে সেটা অজানা। সকালে ঘুম থেকে উঠতেই রিমির একটু দেরি হয়ে যায়, আর তার জন্য ওর মার আগে ফায়ার হয়ে আছে। দেখেছো তোমার মেয়ের কাণ্ড? বেলা 8টায় বেজে গেছে আর তোমার মেয়ে এখনো ওঠার কোনো নামগন্ধই নেই। এমন করে বলছো কেন? রিমি একটু ঘুমিয়ে আছে, এতে দোষ কিসের? হ্যাঁ, এদিকে সাইদা আবারও কিছু বলতে যাবে তার আগেই শফিক সাহেব বলে, রিমির মা, ওই যে দেখো, তোমার মেয়ে দাঁত ব্রাশ করতে করতে সিঁড়ি দিয়ে নামতাছে। সেটা তো দেখতেই পাচ্ছি। ওই রিমি, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, একটু পরে তো ছেলে পক্ষ চলে আসবে। আর তোর সেই ভালোবাসার মানুষের ফ্যামিলি কোথায়? আমি তো রাসেলকে বলেছি, এখন ও যদি আমাকে ভালোবাসে তাহলে ওর পরিবারের সবাইকে নিয়ে আসবে, না হলে আসবে না। তাড়াতাড়ি গিয়ে দেখ ওরা আসবে নাকি। না হলে আমি আমার পছন্দের ছেলেকে এক্ষুনি আসতে বলবো। তোর কথা মতোই তাদের আসতে মানা করেছি। মা, আমি এখনই গিয়ে দেখতেছি ওর পরিবার নিয়ে আসবে কিনা। রিমি কথাটা বলেই সেখান থেকে সোজা গেটে এসে দেখে রাসেল আরামে ঘুমিয়ে আছে। যেটা দেখে রিমি তো রাগে ফেটে যাবার মতো অবস্থা। রিমি রাগে ফুঁসতে ফুঁসতে রাসেলের কাছে এসে বলে, ওই, তোমাকে আমি কি বলেছিলাম? হ্যাঁ, আর তুমি সেটা না করে মনের আনন্দে ঘুমাইতেছ। মা, এমন করিও না, আমি আর একটু ঘুমাই প্লিজ। রাসেলের বাচ্চা, থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দিব। আমি তোর মা? হ্যাঁ, আমি রিমি, চোখ খুলে দেখ। ও তুমি, আসলে আমার না চোখটা খুব লেগে গেছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তা তোমাকে না আজকে ছেলে পক্ষ দেখতে আসার কথা? আমি রাতে না বললাম আজকে তুমি তোমার পরিবারের সবাইকে নিয়ে আমার বাবা মায়ের সাথে কথা বলবা? তাহলে তাদের না নিয়ে কেন এসেছো তুমি? হ্যাঁ, আজব, আমি আবার বাবা মাকে নিয়ে এখানে কেন আসবো? হ্যাঁ, আর আমি তো বলেই দিছি তোমার সাথে তোমার মামাতো ভাইয়ের বিয়ে হবে। রাখো ভালের মামাতো ভাই। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা কি বোঝো না? নাকি বোঝার চেষ্টাও করো না? নাকি তুমি সত্যি সত্যি আমাকে নিয়ে মজা করতেছো? আমাকে কি সত্যি ভালোবাসতে পারবে না? আরে তুমি এভাবে কাঁদছো কেন? আমি কাদার মতো আবার কি বললাম? তোমাকে বুঝতে হবে না, যখন অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যাবে তখন ঠিকই বুঝবে। এখন তো বুঝতে পারবে না। আর হ্যাঁ,
একটা কথা মনে রেখো, তোমাকে না পেলে আমার দেহটা অন্যের বাসর ঘরে না, বরং সবাই কবরে রেখে আসবে। রিমি কথাটা বলেই চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে আসে রুমে। এদিকে রিমি চাবার দিকে তাকিয়ে রাসেল বলে, আরে জান, তোমাকে এই রাসেলের বুক থেকে কেউ কেড়ে নিতে পারবে না, শুধু একটু কষ্ট করে থাকো। রাসেল এসব ভাবতে ভাবতেই গেটের সামনে 5টা গাড়ি এসে থামে। গাড়ি থেকে নীরব বাইরে এসে বলে, স্যার দয়া করে দরজাটা খুলে দিন, আপনার পরিবারের সবাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা খুলে দিচ্ছি, তুমি তাদের নিয়ে আসো। আর হ্যাঁ, কেউ যেন ভুলেও বুঝতে না পারে আমি কে। স্যার সেটা বলতে হবে না, আমি ভালো করে জানি আমাকে ঠিক কী করতে হবে। গুড জব, এখন যাও তাহলে। রাসেল কথাটা বলেই গেট খুলে দেয়। একে একে সব গাড়ি গেট দিয়ে ঢোকে। সবাই গাড়ি থেকে বেরিয়ে আসে। রাসেল এসে তাদের হাত থেকে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে বাড়ির ভেতরে আসে। ম্যাডাম ম্যাডাম, কোথায় আপনারা? এই যে দেখেন, আপনাদের বাড়িতে কারা এসেছে। রাসেলের এমন কথা শুনে রুম থেকে বের হয়ে আসে মিসেস শাহিদা চৌধুরী। বলে, রাসেল কি হয়েছে, এভাবে ডাকছে কেন? আর মিসেস শাহিদা চৌধুরী কথাটা শেষ করার আগেই দেখতে পায় তার পরিবারে সবাই নিচে দাঁড়িয়ে আছে। এত বছর পরে সবাইকে দেখে চিনতে যেন একটুও ভুল হলো না। এদিকে রিমি ও রিমির বাবাও চলে আসে। রিমি চিনতে পেরেও ওর বাবা মাকে জিজ্ঞেস করে, আম্মু, এরা সবাই কারা, আর এরা কোথা থেকে এসেছে? রিমির কথা শুনে মিসেস শাহিদা চৌধুরী যেন কিছুই বলতে পারতেছে না। সেটা দেখে রিমির বাবা বলে, রিমি, তুই জানতে চাইছিলি না তোর নানু বাড়ি কোথায় আর কারা আছে সেখানে? তাহলে শোন, এরাই হলো তোর নানু বাড়ির লোকজন। মামা, মামি, খালা, খালুর সাথে আরো অনেকেই। বাবা, কি বলছো? এরা তাহলে আমার মামা মামি? আরো আগে কেন বলনি? তাহলে আমি তাদের কাছে আগেই যেতাম। রিমি কথাটা বলেই দৌড়ে তাদের কাছে চলে আসে। আর এদিকে মিস্টার শফিক চৌধুরী রিমির মায়ের কাঁধে হাত রেখে বলে, দেখো রিমির মা, ওনারা এত বছর পরে আমাদের বাড়িতে এসেছে। আমি চাই না তুমি এইভাবে থেকে তাদের অসম্মান করো। তুমি তো ভালো করেই জানো আমি এদের সহ্য করতে পারি না, তাহলে এরা কেন আমার বাড়িতে এসেছে? চলো নিচে গিয়ে শুনে দেখি কেন এসেছে। মনে হয় তোমাকে নিতে এসেছে। তারপর দুজনেই নিচে নেমে আসে। আর এদিকে রিমি তো সবার সাথে হেসে খেলে কথা বলে যাচ্ছে। এক মুহূর্তের জন্যও যেন ভুলেই গেছে রাসেলের কথা। শাহিদা কেমন আছিস? আর শফিক তুমি কেমন আছো? ভাবি, তোমরা কোন সাহসে আমার বাড়িতে এসেছো? হ্যাঁ, তোমাদের এই বাড়িতে আসতে দিল কে? দেখ বোন, যা হয়েছে সেটা ভুলে যা। কত বছর তো পার হয়ে গেছে, কি হবে এমন রাগ অভিমান বুকের ভেতর পুষে রেখে? এতে তো শুধু দূরত্বই বাড়বে, তাই না? সেটা যদি মনে করতে তাহলে এমনটা হতো না, সেদিন বাড়ি থেকে এভাবে চলে আসতে হতো না। ভাইজান, আমি আপনাদের অসম্মান করতে চাই না, তাই আমার বাড়িতে এসেছেন কিছু খেয়ে চলে যান, কারণ আমি আপনাদের মতো ফকিন্নে আত্মার মানুষ না। দেখো শফিক, যা হওয়ার হয়ে গেছে সেটা ভুলে চলো না। আগের মতন সব নতুন করে শুরু করি, আমার ছেলের সাথে রিমির বিয়ে দিয়ে। এখন বুঝলাম আপনারা আমাদের বাসায় কেন এসেছেন। আপনি কিভাবে ভাবলেন আমার মেয়ের সাথে আর আপনার ছেলের বিয়ে দেব? রিমির বাবার কথা শুনে রাসেল পাশ থেকে মিষ্টির প্যাকেটটা রাখতে রাখতে বলে, বাহ স্যার বাহ, তারা আপনার করা অপরাধগুলো ক্ষমা করে দিয়ে সম্রাটকে জোড়া লাগাতে এসেছে, আর আপনি তাদেরই অপমান করতেছেন। দেখো রাসেল, তুমি কিছুই বলিও না, কারণ তুমি এদের সম্পর্কে কিছুই জানো না। স্যার আমাকে হাসালেন। এই পরিবারের প্রতিটা মানুষের সম্পর্কে আমি যতটা জানি ততটা হয়তো আপনারাও জানেন না। আপনি কাদের ছোট লোক বলছেন? হ্যাঁ, সেদিন যদি তারা আপনার ব্যাংক লোনের টাকা গোপনে পরিশোধ না করতো তাহলে এই আপনি আর আপনারা থাকতেন না। আর এরা যে ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে সেটা আপনাদের 7 পুরুষের কপালের জোরে। জানেন, ওই ছেলে একজন আর্মি মেজর, সাথে এশিয়ার টপ মিলিয়নিয়ারদের মাঝে একজন। রাসেল, তুমি এত কিছু কিভাবে জানো? তুমি কে শুনি? রাসেল কিছু বলতে যাবে ঠিক তার আগেই রানা গেটে দাঁড়িয়ে বলে, রানার সাথে মিমিও আছে। তবে মিমি রানার কথা এখনো জানে না। রাসেল হলো বাংলাদেশ আর্মির মেজর, যার নাম চারিদিকে ছড়িয়েছে, সাথে এশিয়ার টপ ধনীদের মাঝে একজন। ওর কোম্পানির সাথে কাজ করেই আপনারা নিজেদের বড় মনে করেন। কি? তার মানে রাসেল তুমি আমার ভাইয়ের ছেলে, অথচ আমি একটি বারের জন্য বুঝতে পারিনি। আসলে ফুফি, আমি ছুটে এসে জানতে পারি দাদির খুব ইচ্ছে তোমার মেয়েকে আমার বউ হিসেবে দেখার, তাই আমি ও দাদিকে কথা দেই
যেইভাবেই হোক রিমিকে বউ বানিয়ে ছাড়বো। আমি রিমির সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে দেখি রিমি অনেক রাগী ও অহংকারী, তাই আমি এই বাড়ির সিকিউরিটি গার্ড হয়ে আসি। আর রিমি, তুমি বলেছিলে না সেদিন আমাকে পুলিশ অফিসার কেন কিছু বললো না, কারণ সে আমাকে খুব ভালো করেই চেনে। তুমি তাহলে আমার আর মিমির হাত দেখে নিজের এমন কাহিনী তৈরি করেছো, আর সেই দিন রানাদের বাড়িতে যাওয়ার আগে তুমি সব সাজিয়ে রাখতে বলেছো। তুমি এত কিছু নিখুঁত কিভাবে করতে পারলে বলো? আসলে রানাও আর্মি অফিসার, আমি বেশিরভাগ সময় রানাকে বিভিন্ন ছদ্মবেশে মিশনে পাঠাই, তাই তোমার বান্ধবী মিমির অহংকারকে কমানোর জন্য রানাকে ফেরিওয়ালা সাজিয়ে সামনে আনি আর ভুয়া জ্যোতিষীর কথা বলে তোমাদের ইমপ্রেস করি। রাসেলের মুখে রান্নার এমন কথা শুনে মিমি তো রান্নার দিকে অবাক হয়ে তাকিয়েছে, আর এইদিকে সবাই তো শুধু সিনেমা দেখার মতোই দেখে যাচ্ছে, কোনো কথাই যেন বলছে না কেউ। তারপরে অনেক কথা বলে সবার মধ্যে সৃষ্টি ও ভুল ভেঙে সবাই এক হয়ে যায়। 2 দিন পরে রিমিও মাকে জিজ্ঞেস করে, আচ্ছা আম্মু, আসলে কি এমন হয়েছিল যে তোমরা এত বছর নানুদের থেকে দূরে থেকেছো? আসলে আমি আর তোর বাবা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সেটা তোর নানা মেনে নিতে পারছিল না, তারপরও ভাইয়ার জন্য মেনে নিয়েছিল। কিন্তু একদিন আমার খালা টাকা চুরি করে তোর বাবাকে ফাঁসিয়ে দেয়, যেটা আমরা কেউ জানতাম না। ব্যাস, সেদিন থেকেই শুরু হয় আমাদের মাঝে ভুল বোঝাবুঝি। তাহলে তোমার সেই খালা মনে হয় কোনো একটা লোভে এই কাজটা করেছিল। তার ছেলের সাথে আমার বিয়ে দিয়ে আমাদের সব সম্পত্তি নিজের করতে চেয়েছিল। আফসোস, সেই খালা মৃত্যুর সময় পানি পর্যন্ত খেতে পারেনি। আসলে জানিস মা, কিছু কিছু মানুষের করা পাপের শাস্তি আল্লাহ এই দুনিয়াতেই দেখিয়ে দেয়। ওদের মাঝে আরও অনেক কথা হয়। 2 দিন পরে 2 পরিবারের সবার মতামতে রাসেল আর রিমির বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। রিমিকেও নানুর কাছে রাখা হয়েছে, কেননা বুড়ির খুব শখ রিমিকে বউ সেজে মন ভরে দেখার। কি গো সতীন, শেষ পর্যন্ত আমার সতীনের উপাধিটা দখল করেই নিলি। দূর থেকে তো তোমার সাথে ঝগড়া করে মজা পাচ্ছিলাম না, তাই তো একেবারে কাছে চলে আসলাম, যেন জুটিয়ে ঝগড়া করতে পারি 2 সতীন মিলে। রিমির কথা শুনে সবাই যেন হাসতে হাসতে শেষ। এইভাবেই খুশির মাঝে দিয়েই 2টি পরিবারের সবার মিল হয়। এদিকে রিমি রাসেলের জন্য রুমে বসে আছে, আর রাসেল গুটি গুটি পায়ে দরজা ঠেলে রুমে প্রবেশ করে। রাসেলকে দেখে রিমি খাট থেকে নেমে পা ছুঁয়ে সালাম করে। আরে ওঠো ওঠো, তোমার স্থান আমার বুকে, বুঝলে, পায় না। আর হ্যাঁ, এখন কিন্তু আমাকে পেয়েছো, তাই একদম মন খারাপ করবে না। আরে পাগল, আমি তোমাকে অনেক সাধনার পর পাইছি, মন করে কি আর থাকা যায় নাকি? আচ্ছা, একটা কথা বলো, তুমি আমাকে পাওয়ার জন্য বাবা মাকে আগে বলেই তো রাজি হয়ে যেত, সেটা না করে সিকিউরিটি গার্ড হয়ে আমার এত এত থাপ্পড় হজম করলে কেন? তোমার শরীর থেকে এইসব রাগ অহংকারের ভাবটা দূরে সরিয়ে দেওয়ার জন্যই আমি এই পথটা বেছে নিয়েছিলাম। আজ আমি সেই খুশি তোমাকে পেয়ে। আমিও অনেক খুশি, আজকে আমি বুয়া জ্যোতিষীকে আপন করে পেয়েছি। এইভাবেই কথা বলতে বলতে দুজনেই হারিয়ে যায় এক অজানা সুখের সন্ধানে। সকালে রাসেলের আগে রিমির ঘুমটা ভেঙে যায়। রিমি গোসল করে এসে মাত্র আয়নার সামনে বসে চুল ঝাড়ছিল। রিমির ভেজা চুলের পানিতে পিঠের অর্ধেক ভিজে যেন একাকার। রাসেল সেটা দেখে কেন জানি নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারে না। রাসেল রিমিকে পিছন থেকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করে। সারা রাত একটুও শান্তিতে থাকতে দাওনি, আর এখন আবার শুরু করেছো? হ্যাঁ, মনের মাঝে বুঝি রোম্যান্স কিলবিল কিলবিল করে, তাই না? বুঝতেই যখন পারছো তখন বলে আমাকে আরো মনে করে দিচ্ছ কেন? হ্যাঁ, কথায় আছে না, পাগলা নৌকা ঢোলাইস না। আরে আমি তো নৌকা ঢোলানোর কথা ভুলেই গেছিলাম, মনে করাই দিলি কেন? এখন তেমন টাল হইলো। এই যে আমি কত সুন্দর করে ঘুমিয়েছিলাম, তুমি এত সুন্দর করে আমার চোখের সামনে বসে আসো, এটা দেখে রোম্যান্স না করে কি আর থাকা যায় বলো? হয়েছে, আমার ভুয়া জ্যোতিষী যে কতটা ভালো সেটা আমার জানা আছে। ফাজিল একটা, সারাক্ষণ শুধু দুষ্টুমি। রাসেল রিমির কথা শুনে আবারও রিমির ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। এভাবে সুখের সাগরে বাঁচতে বাঁচতে চলতে থাকে ওদের মিষ্টি ভালোবাসার সংসার। ওরা শান্তিতে সংসার করতে থাকুক, আমরা বরং চলেন নিজেদের সংসার সাজানোর কাজে ব্যস্ত হই। গল্প তো মেলাই শুনলাম, কেমন?
আবারও হাজির হব নতুন ধামাকা কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।